তুমি এভাবে ভেঙে পড়ো না। দেখো খনাকে ঠিক খুঁজে পাওয়া যাবে। বাইরে এত বড় বিপর্যয় না হলে এখন হয়তো সবাই খনারই খোঁজ করত। এতদিনে হয়তো আমরা হয়তো খনাকে খুঁজেও পেতাম। উপপ্রধানমন্ত্রী মশাই গেছেন খনাকে খুঁজতে। দেখো একটা না একটা উপায় ঠিক বের হবে। জানো মনে ভাই, খনা প্রথমবার আমার হাতেই কেঁদেছিল। আমার এই দুটো হাত দিয়ে না আমার দুটো হাত দিয়ে আমি ওকে আঁকড়ে ধরেছিলাম। তাই আজও আমি যখন খনার মুখের দিকে তাকাই, আমার চোখের সামনে সেই প্রথম দিনটা ভেসে ওঠে। আমাদের ছোট্ট খনা। আসলে সব দোষ আমার জন্যই খনাকে আজ কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। বিকটাসুর দাহর সময় আমি যদি খনাকে ওরকম ফেলে না আসতাম, তাহলে আর আজ এরকম ঘটনা ঘটতো না। আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না, কোনোদিনও না। এরকম করে বলো না তুমি। দোষ হয়তো আমাদের কারোরই নয়, কারণ এখন সিংহলের সামগ্রিক বিপদ চলছে। সেই সময়ের ফাঁদে পড়ে আমাদের সকলকে এই কষ্ট যন্ত্রণা ভোগ করতে হচ্ছে রুক্মিণী। কিন্তু এই বিপদ থেকে আমরা কিভাবে মুক্তি পাবো? কোনো পথই তো কেউ দেখাতে পারছে না। তুমি হয়তো জানো না, এই প্রাসাদে তো তুমি নতুন। খনার জন্মের পর থেকে এই সিংহলে যখনই কোনো বিপদের পরিস্থিতি এসেছে, তার থেকে পরিত্রাণের পথ দেখিয়েছে সেই খনাই। হ্যাঁ, আমি সে সম্পর্কে শুনেছি, কিন্তু এখন সেই খনাই তো এই প্রাসাদে নেই। এদিকে এত মানুষের প্রাণ যাচ্ছে। জানি না এবার সত্যি কি হবে। ঈশ্বর কেন যে এত নিষ্ঠুর হচ্ছেন? সিংহলবাসীর চোখে, প্রাসাদের সকলের চোখে জল দেখেও উনি কেন যে এত নিষ্ঠুর আচরণ করছেন? এও হয়তো তার সেই সময়েরই পরীক্ষা। তবে একথা ঠিক, দাদা আর বৌরানীর মতন মানুষ পাওয়া মুশকিল। ওনারা এই পরিস্থিতিতে যে সিদ্ধান্ত নিয়েছেন, অন্য কোনো রাজা হলে সেরকম নিতে পারতেন কিনা সন্দেহ। কোন সিদ্ধান্ত? ওমা, তুমি জানো না, প্রাসাদের দরজা খুলে দেওয়া হয়েছে সাধারণ প্রজাদের জন্য। প্রজাদের তো এখন মাথার উপর ছাদ নেই, তাই তাদের আশ্রয় দিতে। তাই? রুক্মিণী, আমাকে একটা সাহায্য করতে পারবে তুমি? হ্যাঁ বলো। আজকে খনা যদি এই রাজপ্রাসাদে থাকতো, তাহলে সেও হয়তো তার ঘরটা ছেড়ে দিত সাধারণ প্রজাদের থাকবার জন্য। কিন্তু ওই যখন এই মুহূর্তে প্রাসাদে নেই, তখন ওর এই ঘরটায় যেন কেউ না থাকে। তুমি একটু মহারাজকে বুঝিয়ে বলবে রুক্মিণী? বলবো, তুমি নিশ্চিন্তে থাকো। তবে আমার কথা কতটা গুরুত্ব পাবে তা আমি জানি না। আচার্যদেব, প্রাসাদের দ্বার খুলে দেওয়ার জন্য আমার প্রায় সকলের সঙ্গেই কথা হয়ে গেছে। এখন আপনার মতামতটা জানতে চাই।
আমার ব্যক্তিগত মত হলো এ এক অতি উত্তম সিদ্ধান্ত। ঈশ্বরের সন্তান হয়ে যে সাহসিকতা নিয়ে আপনি এই সিদ্ধান্ত নিয়েছেন মহারাজ, তার জন্য সিংহল উপকৃতই হবে। হয়তো এবার স্বয়ং ঈশ্বর সদয় হবেন আমাদের ওপর। জয়দ্রথের অনুপস্থিতিতে এই রাজ পরিবারের সুরক্ষা ব্যবস্থার কি হবে রাজন? আচার্যদেব, এই মুহূর্তে সুরক্ষা ব্যবস্থা নিয়ে আলাদা করে এই আপনি কি কথা বলছেন রাজন? আপনিও তো বহুবার আক্রান্ত হয়েছেন। সিংহলের এই দুরবস্থার মধ্যে আমার রক্তের যদি কেউ পিচাস হয়, আমাকে যদি কেউ হত্যা করতে চায়, তাহলে তার উদ্দেশ্য সফল হোক। আমি আমি সিংহলের জন্য আমার প্রাণ। মহারাজ, আপনি দেবী দুর্গার মূর্তির সামনে বসে আছেন, দয়া করে এমন কোনো কথা বলবেন না। কিন্তু আচার্যদেব, রাজনের জীবনের সংশয় তো থেকেই যায়। এই প্রাসাদে এত লোক, সুরক্ষা ব্যবস্থার কি হবে? রাজপুরোহিত মশাই, আমরা দুজনেই দেবী দুর্গার মূর্তির সামনে যজ্ঞ করেছি, প্রার্থনা করেছি। আমি আপনাকে নিশ্চিন্ত করছি, মহারাজের জীবন নিয়ে কোনো সংশয় হবে না। উপদেশ্য, তোমার কি মনে হয় এত সংখ্যক বাইরের লোকের সামনে প্রাসাদের নারীরা যথেষ্ট নিরাপদ? তুমি কি অন্তঃপুরের বিষয়টা একবারও ভাববে না? দিদি, দিদি আপনি এদিকে আসুন, আসুন দিদি। দিদি, বলছিলাম নারী এবং শিশুরা অন্তঃপুরেই থাকবে, সেখানে কেউ যাবে না, আপনি নিশ্চিন্ত থাকুন। নিশ্চিন্ত? ঠিক কি বিষয়ে নিশ্চিন্ত উপদেশ্য? অন্তঃপুরের কোনো বিষয় কি আদৌ আমার সঙ্গে আলোচনা করা হয় যে নিশ্চিন্ত থাকার প্রশ্ন উঠছে? দিদি আপনি এ কি বলছেন? ঠিকই বলছি। সব থেকে ভালো হয় তুমি এক্ষুনি এই মুহূর্তে আমার প্রাসাদের বাইরে যাওয়ার ব্যবস্থা করে দাও। এ কি বলছেন দিদি? এরকম অবস্থায় আপনি প্রাসাদের বাইরে যাবেন কি করে? সেখানে তো আপনার প্রাণ সংশয় থাকতে পারে। থাকুক, আমার দুই ভাইয়ের মধ্যে মহান আমাকে আমি আর কোনোদিন চোখে দেখতে পাবো কিনা জানি না, আর তোমার কাছেও আমার অস্তিত্বের তো কোনো মর্যাদাই নেই। তাই আমার তো এই প্রাসাদে থেকে যাওয়ার কোনো অর্থই হয় না উপদেশ্য। দিদি, আমার দ্বারা যদি কোনো ভুল হয়ে থাকে আমি তার জন্য সত্যি দুঃখিত দিদি। দেখুন, দিদি হিসাবে আমার দোষ গুণগুলোতে যদি আপনি আঙুল দিয়ে দেখিয়ে দেন, সেটা তো আপনারই কর্তব্য। উপদেশ্য, সাধারণ প্রজাদের জন্য প্রাসাদের দরজা খুলে দেওয়া একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছিল, যা নিয়ে তুমি প্রায় প্রাসাদের সকলের সাথে আলোচনা করেছিলে, শুধুমাত্র আমি ছাড়া। দিদি, আমি তার জন্য দুঃখিত। দেখুন, আমার চোখের সামনে আমি যাদেরকে দেখেছিলাম আমি তাদেরই অনুমতি নিয়েছিলাম। দেখুন দিদি, আপনার আপনার উপদেশ চিরকালই আমার শিরোধার্য। থাক, সেসব আলোচনা করে আর লাভ নেই। তোমার নিশ্চয়ই এটুকু খেয়াল আছে যে প্রাসাদের সমস্ত মূল্যবান সম্পদ আমার কাছে গচ্ছিত। তুমি সেই নিরাপত্তার ব্যাপারটাও একবারও। দিদি, আপনি এখন আমাকে ক্ষমা করে উঠতে পারেননি। দয়া করে মনে আর কোনো ক্ষোভ রাখবেন না। ক্ষোভ তো থাকবেই উপদেশ্য। ভাই হয়ে যদি দিদিকে অবহেলা করে তাহলে ক্ষোভ থাকবে না? দয়া করুন দিদি, আমি আপনাকে হাত জোর করে বলছি, দরকার পড়লে ওই মূল্যবান সম্পদগুলোকে সুরক্ষিত করার জন্য আমি আলাদা প্রহরী নিযুক্ত করতে পারি। থাক থাক উপদেশ্য, তার কোনো প্রয়োজন হবে না আশা করি। এখনো আমার যতটুকু ক্ষমতা আছে তা দিয়ে আমি সেই সম্পদ রক্ষা করতে পারবো। আর হ্যাঁ, ভবিষ্যতে যদি এই অপমান আবার আমাকে সহ্য করতে হয়, আমি কিন্তু সেদিনই এই প্রাসাদ ছেড়ে চলে যাব।
প্রাসাদে কি সবার থাকার ব্যবস্থা করা যাবে রাজিমা? হ্যাঁ বাবা, সেরকমই তো কথা হচ্ছে। কিন্তু এত লোক। মিহির, এত লোক এ প্রাসাদে থাকলে যেমন খুব মজাও হবে, আবার লাভও আছে জানো। লাভ? কিসের লাভ? যেমন ধরো, একজন মানুষ সে কতটা শক্তি ধরতে পারে, কিন্তু অনেক মানুষ যখন একসঙ্গে জড়ো হয় তখন শক্তির কতটা বৃদ্ধি হয় বলো তো। তা ঠিক। সে তোমাদের জন্য অপেক্ষা করছিলাম। সকলের ব্যবস্থা ঠিকমতো করা গেছে? হ্যাঁ রাজিমা, যতটা সম্ভব পারা যায় আর কি। আসলে অনেক মানুষ তো, তাই সকলের জন্য আরামদায়ক ব্যবস্থা হয়তো করা সম্ভব নয়, যেটুকুনি ব্যবস্থা করা যায় করা হয়েছে। এই সময় এরকম একটা বিপর্যয়, আরামের কথা কেউ ভাববে না। হ্যাঁ, সকলে মিলে শক্তি বাড়াবে শুধু, যাতে বিপর্যয়ের সঙ্গে লড়াই করা যায়। মিহিরের তো একটা থাকার ব্যবস্থা করতে হবে। ঐশিকা তো যশোধরার সঙ্গে থাকবে, আর রেবতী তোমার সঙ্গে থাকবে। আসলে রাজিমা, কোনো ঘরই বোধ করি আর খালি নেই। সমস্ত ঘরেই রাজিমা সাধারণ প্রজাদের থাকার ব্যবস্থা করা হয়েছে, আর এতক্ষণে সম্ভবত সবাই সেখানে যে যার নিজের ব্যবস্থা করেও নিয়েছে। খনার ঘরে কে আছে? রাজিমা, খনা তো এখন প্রাসাদে নেই, তাই আমরা ভাবছিলাম যে খনার ঘরটা এখন বন্ধ থাকবে। আসলে খনার কথা ভেবেই। মিহিরের জন্য অবশ্য সে ঘর সবসময় উন্মুক্ত থাকতে পারে, তাতে তো কোনো অসুবিধাই নেই। কিন্তু তুমিই তো বলেছিলে খনার ঘরটা। খনা আজ বেঁচে আছে শুধু মিহিরের জন্য। সে তীরবিদ্ধ হওয়ার পর মিহির না থাকলে তো, তাই সে ঘরে থাকার অধিকার শুধু মিহিরেরই আছে। কি হলো? ওদিকে তাকিয়ে তুমি কি দেখছো? রাজকুমারীকে। কে? ও হ্যাঁ, ওই তো বসে আছে। আমার মনে হয় রাজকুমারী মনের অবস্থা খুব খারাপ। তা তো হবেই। একবার ভেবে দেখেছো, যেদিন থেকে রাজকুমারী জানতে পেরেছে যে সিংহলে ওর আপন জনেরা ঘোর বিপদে আছে, সিংহলবাসী, সিংহলের সমস্ত সম্পত্তি আজ অসুরক্ষিত, সেদিন থেকেই কেমন মনমরা হয়ে গেছে। সিংহলের বিপদ শুনে তো আমাদেরই খারাপ লাগছে। রাজকুমারী তো কষ্ট পাবেই, এত দূরে মা বাবাকে ছেড়ে। ঠিকই বলেছো তুমি। কোথায় রাজকুমারীর সেই রাজপ্রাসাদের আরামপ্রদ জীবন, আর কোথায় এই খোলা আকাশের নিচে গাছতলায় জীবন। আমরা রাজকুমারীকে অপহরণ করে নিয়ে এসেছি। রাজকুমারী আমাদের সাথে কেমন বন্ধুত্ব করে নিয়েছে, তাই না? সব থেকে বড় কথা, রাজকুমারী আমাদের সাথে কি সুন্দর মানিয়ে নিয়েছে। আমি তো বিশ্বাসই করতে পারছি না আমাদের সাথে এখন হইচই মজা করছে। কিন্তু সিংহলের আগ্নেয়গিরি অগ্নুৎপাতের ঘটনা শুনে রাজকুমারী কেমন যেন মুষড়ে পড়েছে। অতটুকু বাচ্চা মেয়ে, নিজের আত্মীয় স্বজনের কথা ভেবে ওর মন তো খারাপ হবেই। আমি যদি ওর মা বাবার কাছে ওকে ফিরিয়ে দিতে পারতাম। চক্র, এসব কি বলছো তুমি? জানো না এমন অনেক কিছুই আছে যা আমাদের ক্ষমতার বাইরে? কিন্তু বজ্র, আমরা কিছুদিন কিন্তু রাজকুমারীকে হাসি খুশি আনন্দে মাতিয়ে রাখতে পারি, তাই না?
রাজকুমারী কেমন চমকে গেছে দেখো। কেমন চমকে গেছে। রাজকুমারী ভয় পেয়েছে। আমি ভয় পাইনি। রাজকুমারী মিথ্যে বলছে। মিথ্যে বলছে।